সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ অনলাইন ক্লাসে তোমাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ নবম ও দশম শ্রেণী থেকে বিষয় ভূগোল ও পরিবেশ, অধ্যায় চতুর্থ, পাঠ শিরোনাম হচ্ছে ভূমিকম্প। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প সম্পর্কে আজ তোমাদেরকে পাঠদান করব। তাহলে আমরা শিরোনামটি লিখে দিচ্ছি। ভূমিকম্প, আর্থকুয়েক। তাহলে আমরা প্রথমেই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা জানতে পারবে, ভূমিকম্প কি তা বলতে পারবে, ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে পারবে, ভূমিকম্পের ফলাফল বিশ্লেষণ করতে পারবে। তাহলে আমরা প্রথমেই জেনে নেই ভূমিকম্প কি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পৃথিবীর কঠিন ভূত্বকের কোন অংশ প্রাকৃতিক কারণে কারণে অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ভূমিকম্প কি জেনে নেই। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। তাহলে ভূমিকম্প অল্প কয়েক সেকেন্ডের জন্য হয়ে থাকে, আবার পরপর কিছুক্ষণ অনুভূত হয়ে থাকে। এই ভূমিকম্প সাধারণত মৃদু আকারে হয়ে থাকে, আবার অনেক সময় প্রচণ্ড আকারেও হয়ে থাকে। তাহলে ভূমিকম্প কি আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো যে ভূমিকম্পের কি কারণে ভূমিকম্প হয়ে থাকে। তাহলে ভূমিকম্পের যে প্রধান কারণগুলো সেগুলো হলো
যে পৃথিবীর উপরিভাগে কতগুলো ফলক বা প্লেট থাকে। এই প্লেট দ্বারা উপরিভাগগুলো গঠিত। এই প্লেট সমূহের সঞ্চালনের ফলে ভূমিকম্প হয়ে থাকে। আরেকটা হলো 2 নাম্বার হলো অগ্ন্যুৎপাতের ফলে এই প্লেট সমূহের উপর ভূকম্পন সৃষ্টি হয়। এখন আমরা অপ্রধান কারণগুলো দেখব। অপ্রধান কারণের মধ্যে আছে যে শিলাচ্যুতি, বা শিলা ভাঁজের কারণ। শিলাতে ভাঁজের সৃষ্টি। তাহলে অপ্রধান কারণের মধ্যে আছে শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। তাহলে কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়ে থাকে। 1935 সালে বিহারে এবং 1950 সালে আসামে এই ধরনের শিলাচ্যুতি হয়েছিল বা শিলাতে ভাঁজের সৃষ্টি হয়েছিল এবং ভূমিকম্প হয়েছিল। এরপরে 2 নম্বর হলো তাপ বিকিরণ। তাপ বিকিরণের ফলেও ভূমিকম্প হয়ে থাকে। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল এবং ভাঁজের সৃষ্টি হয়। ফাটল এবং ভাঁজের সৃষ্টি হওয়ার ফলে ভূমিকম্প হয়ে থাকে। 3 নম্বর হলো ভূগর্ভস্থ বাষ্প। ভূগর্ভস্থ বাষ্পের কারণেও ভূমিকম্প হয়ে থাকে। পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে সেখানে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বককে নিম্ন ভাগে ধাক্কা দেওয়ার ফলে ভূমিকম্প সৃষ্টি হয়ে থাকে। 4 নম্বর হলো ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস। ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাসের কারণে ভূমিকম্প হয়ে থাকে। এরপরে 5 নম্বর হলো হিমবাহের প্রভাব। হঠাৎ করে হিমবাহ গাত্র
পর্বত গাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়ে থাকে। ভূমিকম্পের ফলাফল: ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়ে থাকে। ঘরবাড়ি, ধন সম্পদ, রাস্তাঘাট বিনষ্ট হয়। এতে জীবনের ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ভূমিকম্পের ফলে ঘরবাড়ি বিশেষ করে ক্ষতি হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভূমিকম্পের ফলে আর কি ফলাফল আছে, ফলাফল সম্পর্কে আমরা জেনে নিব। ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধসের সৃষ্টি হয়। নদীর গতিপথ পরিবর্তিত হয়। 1757 সালে একটা ভূমিকম্প হয়েছিল। সে আসামে ব্যাপক ভূমিকম্প হয়ে তাতে পুরাতন ব্রহ্মপুত্রের নদ এটার গতির পরিবর্তন হয়। গতি পরিবর্তন হয়ে যমুনা নদী দিয়ে এটা প্রবাহিত হয়। তাহলে 1758 সালে যে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয়েছিল, এটার কারণে পুরাতন ব্রহ্মপুত্র নদ এটা কি হয়েছিল, দিক পরিবর্তন করেছিল। নদের দিক পরিবর্তন হয়ে আবার তার গতিপথ পাল্টে বর্তমান যমুনা নদীর দিয়ে প্রবাহিত হয়েছে। এরপরে আমরা আরো কিছু ফলাফল আছে। ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্র তলদেশ উপরের দিকে উঠে আসে এবং সেখানে বিভিন্ন ধরনের দ্বীপ, পর্বত, পাহাড় ইত্যাদি তৈরি হয়। আবার কখনো কখনো এই ভূমিকম্পের ফলে সমুদ্রের তলদেশ, অনেক স্থলভাগ সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। তাহলে কখনো এটা চরের মতো জেগে ওঠে, পাহাড়ের মতো জেগে ওঠে, পর্বতের মতো জেগে ওঠে, দ্বীপের মতো জেগে ওঠে। আবার কখনো কখনো এটা স্থলভাগের অনেক অংশ সমুদ্র তলে ডুবে যেতে পারে। 1999 সালে ভারতের কচ্ছ উপসাগরে উপকূলে কি হয়েছিল, প্রায় 5,000 বর্গ কিলোমিটার এলাকা সেটা নির্মজিত হয়েছিল। তাহলে এই ভূমিকম্পের ফলে অনেক সময় নদী গতি পরিবর্তন করে বা কখনো কখনো আবার বন্ধ হয়ে যায়। কখনো কখনো নদীর গতিপথ পরিবর্তিত হয়, আবার কখনো কখনো নদী বন্ধ হয়ে যায়। কখনো নদীগুলো শুকিয়ে যায়, আবার উচ্চভূমি অবনমিত হয়ে জলাশয়ের সৃষ্টি হয়। 1950 সালে আসামের যে ভূমিকম্প হয়েছিল, 1950 সালে আসামে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের ফলে কি হয়েছিল, দিবং নামে একটি নদী ছিল, দিবং,
এই দিবং নদীর গতিপথ পরিবর্তিত হয়েছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম যে ভূমিকম্প কি। আমি আবার একটু বলে দেই, পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিকম্পের প্রধান কারণ কি ছিল? প্রধান কারণ ছিল দুটো। একটি হলো পৃথিবীর উপরিভাগে কতগুলি ফটক বা প্লেট থাকে। এই প্লেটগুলো সঞ্চালন হওয়ার ফলে ভূমিকম্প সৃষ্টি হয় বা ভূমিকম্প ঘটিয়ে থাকে। আরেকটা হলো অগ্ন্যুৎপাতের ফলে প্লেট সমূহের উপর ভূকম্পন সৃষ্টি হয়। ভূকম্পনের ফলে ভূমিকম্প হয়ে থাকে। আর অপ্রধান কারণের মধ্যে আছে শিলা চুর্তি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। শিলাচুর্তি বা শিলাতে ভাঁজের সৃষ্টির কারণে ভূমিকম্প হয়ে থাকে। তাপ বিকিরণের ফল ভূমিকম্প হয়ে থাকে। ভূগর্ভস্থ বাষ্পের কারণে, অতিরিক্ত বাষ্পের কারণে ভূমিকম্প হয়ে থাকে। ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাসের কারণে ভূমিকম্প হয়ে থাকে। হিমবাহের প্রভাবে পর্বত গাত্র থেকে যে নিচে পতিত হয় এবং ভূপৃষ্ঠ কেঁপে উঠে ভূমিকম্প সৃষ্টি হয়। তাহলে হঠাৎ করে হিমবাহ পর্বত গাত্র থেকে যখন নিচে দ্রুত গতিতে পতিত হয় তখন ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্পের সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণগুলো জানতে পারলে, ভূমিকম্পের ফলাফল জানতে পারলে। তাহলে একটি নৈবেত্তিক প্রশ্ন দেখি আমরা। কত সালে দিবং নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল? ক 1950, খ 1949, গ 1948, ঘ 1947। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আছে কত সালে দিবং নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল? ক 1950 সাল, 50 সালের, খ 1949, গ 1948, ঘ 1947। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বলবে 1950 সালে যে আসামে ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্পের ফলে দিবং নদীর গতি পরিবর্তন হয়েছিল। কত সালে আসামে, কত সালে বিহারে ভূমিকম্প হয়েছিল?
তাহলে 1935। শিক্ষার্থী বন্ধুরা, কত সালে বিহারে ভূমিকম্প হয়েছিল? তাহলে 1936, 1935, 1934, 1933। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বলবে 1935 সালে বিহারে ভূমিকম্প হয়েছিল। কত সালে আসামে ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়। কত সালে আসামের ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 1787, 1786, 1785, 1784। শিক্ষার্থী বন্ধুরা, কত সালে আসামের ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়? তাহলে 1787, 1786, 1785, 1784। তাহলে আমরা উত্তর হবে আমাদের 1787 সালে আসামের ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বাসায় একটু পড়াশোনা করবে মনোযোগ সহকারে। আমি যা পড়ালাম তোমরা বাসায় একটু দেখবে। তোমাদের বাড়ির কাজ থাকবে ভূমিকম্প কি, ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ গুলো কি কি? ভূমিকম্পের ফলাফল সম্পর্কে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণগুলো কি কি, ভূমিকম্পের ফলাফল সম্পর্কে বিশ্লেষণ করো।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা নিয়ে এখানেই অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ।